সুপ্রিয় শিক্ষার্থীরা, মৌলানা আসওয়াদ ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ধারাবাহিকভাবে রসায়নের বিভিন্ন টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে থাকি। গত কিছু ক্লাস তোমাদের সামনে নিয়েছি আমাদের গুণগত রসায়ন, যে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন, বিভিন্ন টপিকস নিয়ে তোমাদের সামনে আমি ক্লাস উপস্থাপন করেছি, তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আজকে তোমাদের সামনে একটি নতুন টপিকস নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে দ্রাব্যতা। খুবই ইম্পর্টেন্ট। দ্রাব্যতা বলতে কী বুঝো, এবং দ্রাব্যতা একটা দ্রবণের বা একটা দ্রবীভূত হওয়ার ফলে কখন তাকে দ্রাব্যতা বলবো, সেই বিষয়টি নিয়ে আজকে তোমাদের সামনে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার এই ক্লাসগুলো তোমরা অনলাইন আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে, আমাদের যে মৌলানা আসওয়াদ ডিগ্রি কলেজের যে আইডি রয়েছে, সেখানে আমরা অবশ্যই নিয়মিত হাজির হয়ে থাকি। আমরা এই বিভিন্ন টপিকস নিয়ে, আমি রসায়নের বিভিন্ন টপিকস নিয়ে বিগত অনেক ক্লাস নিয়েছি। তোমরা ধৈর্য সহকারে এই ক্লাসগুলো শুনবে, দেখবে তোমরা অনেক কিছু বুঝে গেছো। আমরা যাই হোক চলে যাচ্ছি আজকের দ্রাব্যতা। দ্রাব্যতা কাকে বলে? আসলে আমরা দ্রাব্যতা বলতে বোঝায় যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার পানিতে বা দ্রাবকে, অথবা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যতটুকু দ্রবীভূত হয়ে যে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, এই সম্পৃক্ত দ্রবের যে পরিমাণ, তাকে বলা হয় তার দ্রাব্যতা। বিষয়টা কি বুঝতে পেরেছ? আমি তোমাদের সামনে আবার বলছি যে দ্রাব্যতা হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে সর্বোচ্চ যতটুকু দ্রবীভূত হয়ে যে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, সম্পৃক্ত দ্রবণের সেই দ্রবের পরিমাণকে তার দ্রাব্যতা বলে। তাহলে আমরা একটু বুঝে নেব কিভাবে আমরা দ্রাব্যতা বুঝবো। মনে করো 1 লিটার একটা পাত্র, এই পাত্রে কি 1 লিটার পানি নেব। পানি নেওয়ার পরে আমি যদি তোমাদেরকে বলি যে মনে করো সোডিয়াম ক্লোরাইড একটা আমরা লবণ নেব, এই লবণ, সেটা আমরা গ্রাম পরিমাণ, আসলে রাসায়নিক পদার্থ পরিমাপ করতে গেলে আমরা মূল এককে নেই। 1 মোল সমান, মূল কাকে বলে? কোন রাসায়নিক পদার্থ পরিমাপের একক হচ্ছে মূল, অথবা কোনো পদার্থকে অণু বা পরমাণুর গ্রাম বা আণবিক ভর যে রয়েছে, সেগুলোকে গ্রামে প্রকাশ করাকে বলা হয়েছে 1 মোল। তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইড যদি নেই, তাহলে এই লবণটা মনে করো আমি মেপে নিব, যে প্রথমে আমি তাকে কি দিব, মনে করো 2 গ্রাম মাপা দিলাম, 2 গ্রাম সেখানে আমরা দিব। 2 গ্রাম দিয়ে এই পাত্রের মধ্যে দ্রবণ পানিতে নাড়াইয়ে মিশিয়ে দিব। দেখবা সোডিয়াম ক্লোরাইড 2 গ্রাম পানিতে দ্রবীভূত হয়ে গেছে। তারপরে আমরা তার পরিমাণ আরও বাড়াবো, যে আরও 2 গ্রাম, তাহলে কি টোটাল হয়ে গেল 4 গ্রাম। দেখা গেছে পাত্রে মিশ্রিত হয়ে গেছে। আরও দিলাম মনে করো 3 গ্রাম, টোটাল হয়ে গেছে কত? 7 গ্রাম। তারপরে পাত্রে দ্রবণীয় নাড়ানি দেওয়ার পরে হয়ে যাচ্ছে। এখানে একটা বিষয়, যে আরেকটু যদি তাপমাত্রা বাড়ে, মনে হয় 1 গ্রাম, 8 গ্রাম, দেখা গেছে যে 8 গ্রাম হওয়ার পরে এখানে কি 8 গ্রাম যখন আমি লবণ নিলাম, সেই 8 গ্রাম লবণই এই পাত্রে 1 লিটার পানিতে দ্রবণীয় হয়ে গেছে। এখন যদি অতিরিক্ত 1 গ্রাম যোগ করি, তাহলে দেখা গেছে যে এই 1 গ্রাম আর কি 8 গ্রাম দ্রবণীয় হয়, কিন্তু 1 গ্রাম যখন মিশে তাকে টোটাল 9 গ্রাম বানানো হয়। আমরা যদি 9 গ্রাম নিই, তাহলে 1 গ্রাম দেখা গেছে পাত্রের তলায় কি তলানি জমে, সেটা কি হয়ে যায়? তলানি জমে কি হয়? অধক্ষেপ পড়ে যায়। তাহলে অধক্ষেপ পড়ার আগ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ যে 8 গ্রাম সোডিয়াম ক্লোরাইড 1 লিটার পানিতে দ্রবীভূত হলো, সেটা হচ্ছে তার সম্পৃক্ত দ্রবণ। আর সম্পৃক্ত দ্রবণে উপস্থিত যে দ্রবীভূত থাকবে, তাকে বলা হবে তার দ্রাব্যতা। আমি আরেকটু বিষয় বলতে চাচ্ছি, যে মনে করো আমাদের ক্লাসরুমে
একটা ক্লাসরুমে সর্বোচ্চ 30 জন ধারণ ক্ষমতা রয়েছে, তাহলে এই রুমের সাপেক্ষে সর্বোচ্চ 30 জন, তাহলে তাকে আমরা বলবো তার দ্রাব্যতা। যদি 30 জন উপস্থিত থাকে এই রুমের ভিতরে উপস্থিত, যদি ছাত্র শিক্ষক মিলে 30 জন ধারণ ক্ষমতা মনে করো, এই 30 জনে যদি উপস্থিত থাকে তাহলে বুঝবো যে এখানে সম্পৃক্ত অবস্থা আছে এবং সেই দ্রবণটাকে, সেই রুমটাকে আমরা বলবো যে সম্পৃক্ত অবস্থা রয়েছে। কিন্তু 30 জন হচ্ছে আমাদের সর্বোচ্চ, কিন্তু 30 জনের যদি 30 জন না হয়ে যদি একজন কম হয়, মনে করো 29 জন, 25 জন, 20 জন উপস্থিত থাকে, তাহলে সেই অ্যাটেন্ডেন্স অনুসারে আমরা বুঝবো যে উপস্থিতির উপর নির্ভর করে বুঝবো যে সেখানে সেটা সম্পৃক্ত না। তাহলে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 30 জন, তাহলে আমরা তাকে বলবো দ্রাব্যতা। আর সর্বোচ্চ 30 জনের চেয়ে যদি কম পরিমাণ উপস্থিত থাকে তখন তাকে বলবো তার গণমাত্রা। তাহলে গণমাত্রা কি? দ্রাব্যতা ও ঘনমাত্রা, কিন্তু গণমাত্রা তখনই দ্রাব্যতা হয়ে যাবে মানে সর্বোচ্চ যতটুক উপস্থিত থাকার কথা দ্রব্য হলে দ্রবণের ক্ষেত্রে দ্রব্য। আর আমি যদি ক্লাসরুমের কথা চিন্তা করি তাহলে 30 জন সর্বোচ্চ যদি আসে তখন তাকে বলবো আমরা কি? সম্পৃক্ত অবস্থা। ঠিক আছে, সম্পৃক্ত দ্রবণটা, সম্পৃক্ত অবস্থাটা কি বুঝে গেলাম। তাহলে আমাদের এই দ্রাব্যতা পড়তে গিয়ে সম্পৃক্ত দ্রবণ কাকে বলে, আমরা অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে, অদক্ষিপ্ত বা অতিপৃক্ত দ্রবণ কাকে বলে, এই সংজ্ঞাগুলো আগে ক্লিয়ার হয়, তারপরে দ্রাব্যতার সূত্র নিয়ে আমরা দ্রাব্যতা কী কী বিষয়ের উপর আলোচনা বা কী কী বিষয়ের উপর নির্ভর করে সেইগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আসো সম্পৃক্ত দ্রবণ কাকে বলে। তাহলে আমাদের সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? সম্পৃক্ত দ্রবণ নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে সর্বোচ্চ যতটুকু দ্রবীভূত হয়ে যে দ্রবণ তৈরি করে তাকে সম্পৃক্ত দ্রবণ বলে। সম্পৃক্ত দ্রবণ বলে। তাহলে আমরা বললাম যে, আমি একটু আগে যে উদাহরণটা দিলাম, মনে করো একটা ক্লাসরুম, সেখানে কি একটা ক্লাসরুমে কতটুকু ক্লাসরুম, এই ক্লাসরুমের মাঝখানে আমরা সর্বোচ্চ ছাত্র-ছাত্রী ধারণ ক্ষমতা কত? ছাত্র-ছাত্রী ধারণ ক্ষমতা 30 জন। তাহলে আমরা এখানে যদি 30 জন উপস্থিত থাকে, 30 জন উপস্থিত থাকে তখন তাকে বলবো আমরা সম্পৃক্ত অবস্থা। যাক, আমরা 30 জন যদি থাকে তাকে বলবো আমরা সম্পৃক্ত অবস্থা। আর এই সম্পৃক্ত অবস্থায় যে উপস্থিতির হিসাবে যে আমরা যদি বিবেচনা করি, সর্বোচ্চ তাকে বলা হয় উপস্থিতির সাপেক্ষে দ্রাব্যতা। আমরা দ্রাব্যতা বলছিলাম যে সম্পৃক্ত, আমরা বুঝলাম যে এই অবস্থাটাকে সম্পৃক্ত বলা হয়েছে। আমি উদাহরণ একটা বলেছিলাম যে সোডিয়াম ক্লোরাইড সর্বোচ্চ যখন 8 গ্রাম 1 লিটার পানিতে দ্রবীভূত থাকবে তখন তাকে বলা হবে, ও 8 গ্রামের সাপেক্ষে সোডিয়াম ক্লোরাইড তার সম্পৃক্ত অবস্থা আছে, তাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। তাহলে বিষয়টা ক্লিয়ার যে আমরা সর্বোচ্চ একটা নির্দিষ্ট তাপমাত্রা 1 লিটার পানির মধ্যে সর্বোচ্চ কতটুকু দ্রব্য দ্রবীভূত হবে সেটা হচ্ছে তার সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, এখন চলে যাইলাম আমরা, মনে করো অসম্পৃক্ত দ্রবণ। তাহলে তোমরা এই বিষয়টা খাতায় লিখে নোট করে রাখবা যে সম্পৃক্ত দ্রবণ কাকে বলে, উদাহরণ সহ বুঝিয়ে লেখার চেষ্টা করবো। আমরা চলে যাবো এখন অসম্পৃক্ত দ্রবণ। আমরা এখানে কি নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে
সর্বোচ্চ যতটুক দ্রব্য দ্রবীভূত হয়ে যে দ্রবণ তৈরি করে তাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। মনে করো সম্পৃক্ত দ্রবণ বলে, তাহলে সম্পৃক্ত দ্রবণের চেয়ে দ্রবের পরিমাণ কম হলে আমরা কি নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে কি বলবো, সর্বোচ্চ না বলে দ্রাবকের মধ্যে সম্পৃক্ত দ্রবণের চেয়ে সম্পৃক্ত দ্রবণের চেয়ে দ্রবের পরিমাণ কম হলে তাকে অসম্পৃক্ত দ্রবণ বলে। অসম্পৃক্ত দ্রবণ বলে। ঠিক আছে, তাহলে আমরা এই 30 জন ছিল সম্পৃক্ত। এখন আমাদের এখানে উপস্থিত সংখ্যাটা কি, সর্বোচ্চ থাকবে না, সেখানে হবে 28 জন, হবে 25 জন, হবে 20 জন, সবই কি এরা হচ্ছে অসম্পৃক্ত। আমরা উদাহরণ বলেছিলাম সোডিয়াম ক্লোরাইড 8 গ্রাম সর্বোচ্চ দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে বলা হয় সম্পৃক্ত, আর 7 গ্রাম 6 গ্রাম 5 গ্রাম যদি দ্রব্য 1 লিটার পানিতে নির্দিষ্ট তাপমাত্রায় দ্রবীভূত থাকে তখন তাকে বলা হবে অসম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ বলতে আমরা বুঝেছি সর্বোচ্চ দ্রবীভূত অবস্থা, সেটাকে বলা হয় মানে দ্রবের পরিমাণ 1 লিটার পানিতে সর্বোচ্চ যদি থাকে তাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। আর যদি দ্রবের পরিমাণ মনে করো 8 গ্রাম বলেছিলাম সোডিয়াম ক্লোরাইড সর্বোচ্চ হয়, আমি একটা ধরলাম, কিন্তু 8 গ্রাম যে হবে তা কোনো কথা না, যে আমরা হিসাব করে আমরা দেখতে হবে কত হয়। আমরা এই যে 8 গ্রামকে বলছিলাম সোডিয়াম ক্লোরাইড সম্পৃক্ত দ্রবণ, 8 গ্রামের চেয়ে কম হলেই তাকে বলবো অসম্পৃক্ত দ্রবণ। বিষয়টা ক্লিয়ার? অবশ্যই মনোযোগ সহকারে যদি ক্লাসটি ভিডিওটি দেখো অবশ্যই তোমরা আশা করি এই বিষয়টি বুঝবে এবং বইয়ের সাপেক্ষে উদাহরণগুলি মিলিয়ে দেখবে আমি কি কথা বললাম, সেগুলো সাপেক্ষে তোমরা আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আসো আমরা অসম্পৃক্ত গেল, তারপরে আছে অদক্ষিপ্ত দ্রবণ। অদক্ষিপ্ত দ্রবণ বা কি অতিপৃক্ত বলা হয় তাকে, অতিপৃক্ত দ্রবণ আমরা বলতে পারি। তাহলে নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে সম্পৃক্ত দ্রবণের চেয়ে দ্রবের পরিমাণ বেশি হলে কি তাকে বলা হবে অদক্ষিপ্ত দ্রবণ। অদক্ষিপ্ত দ্রবণ তাকে কি বলা হবে? অদক্ষিপ্ত দ্রবণ। কেন অদক্ষেপ বলা হবে? আমরা উদাহরণ বলেছি যে এখন 30 জন হচ্ছে তার ধারণ ক্ষমতা সর্বোচ্চ, এখন যদি একজন বেড়ে যায় 31 জন হয় তাহলে সেই রুমে ধারণ ক্ষমতা থাকবে না, সে মানে সিটে বসতে পারবে না, সে নিচে বসতে হবে। সেটা কথা, আমাদের সিটই হচ্ছে 30 জনের, তাহলে 30 জন উপস্থিত থাকতে পারবে, আর বাকি যদি একজন বেড়ে যায় তখন সে সিটে বসবে না, সে নিচে বসতে হবে, তাহলে সে অদক্ষেপ হয়ে গেল। আমি সোডিয়াম ক্লোরাইডের উদাহরণটা বলেছিলাম যে 8 গ্রাম হচ্ছে সর্বোচ্চ, এখন যদি 9 গ্রাম ওই এক পাত্রে একটা বিকারে মনে করে নিলাম, সেই পাত্রে 1 লিটার পানি নিয়ে 8 গ্রাম দ্রব্য সর্বোচ্চ হয়, এখন 1 গ্রাম যদি বাড়াই দিই তাহলে 9 গ্রাম হয়ে যাবে, তাহলে ওই 1 গ্রামই 9 গ্রামের যে 1 গ্রাম বাড়ানো হয়েছে সেটা পাত্রের তোলানো যাবে, তাকে বলা হয় অদক্ষেপ। এভাবে আমাদের অদক্ষিপ্ত দ্রবণ বুঝতে হবে। তাহলে সম্পৃক্ত দ্রবণের চেয়ে দ্রব্যের পরিমাণ বেশি হলে তাকে কি বলবো? অসম্পৃক্ত দ্রবণ। তাহলে আমরা দ্রাব্যতা বিষয়টা সবসময় আমাদের সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে হয়, আর অসম্পৃক্ত অদক্ষিপ্ত এই দ্রবণগুলো তিনটা আমরা অবশ্যই আমরা বুঝে গেছি যে বিষয়টা কি। ঠিক আছে, তাহলে আমরা সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণ এগুলো আমরা বুঝলাম। কিন্তু এই সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণ বোঝানোর আমি কারণ হচ্ছে যে আমাদের দ্রাব্যতা হবে শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাটা, অর্থাৎ একটা পাত্রে সর্বোচ্চ যতটুকু দ্রব্য দ্রবীভূত থাকবে তখন যে ঘনমাত্রা তৈরি হবে তাকে বলা হয় কি? দ্রাব্যতা। দ্রাব্যতায় ঘনমাত্রা কখন? যখন সম্পৃক্ত দ্রবণের সর্বোচ্চ আয়নের দ্রব্য দ্রবীভূত থাকবে তাকে বলা হবে কি? দ্রাব্যতা। আর দ্রাব্যতার দ্রব্যের চেয়ে যদি আমরা সম্পৃক্ত দ্রবণের চেয়ে দ্রব্যের পরিমাণ কম হলে তাকে দ্রাব্যতা বলা যাবে না, অর্থাৎ এই মুহূর্তে বলা হবে তাকে তার ঘনমাত্রা। বিষয়টা ক্লিয়ার? ওকে, আমরা এই দ্রাব্যতা বিষয়টাকে বুঝলাম। একটা দ্রাব্যতার একটা সূত্র রয়েছে যে দ্রাব্যতাকে আসলে কিভাবে আমরা
সূত্র সাপেক্ষে নির্ণয় করি। তাহলে এই সংজ্ঞাগুলো বুঝবা, বাসা প্র্যাকটিস করবা। আশা করি তোমরা এই ক্লাসগুলো তোমরা উপকৃত হবে সকলেই। এখন আমরা দ্রাব্যতার সূত্র আছে যেগুলো আমরা নির্ণয় করতে হয়, যে দ্রব্যের দ্রাব্যতা কত। দ্রাব্যতাকে আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি। এস দ্বারা প্রকাশ করলে আমরা কি লিখতে পারি? সমান এস সমান লিখতে পারি যে দ্রব্যের এস সমান কি লিখতে পারি? দ্রবণের বর মূল এককে, দ্রবণের বর মূল এককে ডিভাইডেড বাই লিটার আয়তনে সম্পৃক্ত দ্রবণ। লিটার আয়তনে সম্পৃক্ত দ্রবণ। এবার আমরা সূত্র, অর্থাৎ আমি যদি দ্রব্যের পরিমাণ মূল পরিমাণ নেই, নিচে কি লিটার হিসেবে তার আয়তন থাকবে, তাহলে এককটা কি হবে? মোল পার লিটার। তাহলে আমরা জানি যে ঘনমাত্রা বা দ্রাব্যতার একক হচ্ছে মোল পার লিটার। সেইটা হিসাবে আমরা মোল পার লিটার এককে আমরা দ্রাব্যতা নির্ণয় করতে পারবো। তারপরে যদি আমরা দ্রাব্যতাকে আরেকটা নিয়মে প্রকাশ করা হয়, আমরা এটা খাতায় লিখবা, এই সূত্রের সাপেক্ষে আমরা অঙ্ক করে দেব। ম্যাথমেটিক্যাল যে ম্যাথের সমস্যা রয়েছে সেগুলো আমরা ক্লিয়ার করে দেব। তারপরে আছে দ্রাব্যতা আরেকটা সূত্র রয়েছে আমাদের, আমি যে বইটি ফলো করি তার মধ্যে, যে এখানে কি থাকবে? দ্রবণের না হয়ে কি আমরা লিখবো যে দ্রব্যের পরিমাণ মানে দ্রব্যের বর ডিভাইডেড বাই কি, মানে লিটারে সম্পৃক্ত দ্রবণের আয়তন। লিটারে সম্পৃক্ত দ্রবণের আয়তন। তাহলে কি দ্রব্যের বর মানে কি? ডাব্লু বাই আমরা লিটার থাকে। আমরা ডাব্লুকে কি বলতে পারি? ওয়েটকে আমরা গ্রাম এককে প্রকাশ করতে পারি, যেটাকে বলা হয় লিটার। তাহলে কি গ্রাম পার লিটার এককেও আমরা দ্রাব্যতা নির্ণয় করব। পরবর্তী ক্লাসে এই দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে, এই দ্রাব্যতাকে আমাদের কিভাবে আমরা দ্রব্যের প্রকৃতি, তার যে দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে যে আমরা একটা দ্রব্য দ্রবীভূত হয় সেগুলো বুঝিয়ে দেব, এবং এগুলো সাপেক্ষে যে গাণিতিক যে বিভিন্ন বোর্ডে আসছে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে তোমাদের অনলাইন ক্লাসে এ পর্যন্তই আমি ক্লাস নিচ্ছি। তোমাদেরকে সবশেষে বলতে চাই, আর অল্প কিছুদিন কষ্ট করো, আমাদের সরকারের গাইডলাইন নিয়ম মেনে চলো, এবং আমার বিশ্বাস কিছুদিনের ভিতরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবে। তারপরে আনন্দ উল্লাসে আমরা ক্লাসে বসে সব কিছু অনুসরণ করব। তারপরে দেখবে তোমাদের আর ঘাটতি থাকবে না। তাহলে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এই অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।